মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। বাংলার প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলোর প্রথম খণ্ড মির্চি গল্প গোল্ড মাইনে ধারাবাহিকভাবে সম্প্রচারিত হয়েছে 2024 সালে। আসুন শুনে নেওয়া যাক বিশেষ কিছু মুহূর্ত। আজ হাসাম ভোজের বিশেষ অনুষ্ঠান যে, সেখানে আমি আপনার সঙ্গে গিয়ে বসবো। আজ এই হাসাম উৎসবের দিনে মহারাজকে অঙ্গবস্ত্র পরিয়ে দেবার ভার নেন স্বয়ং মহাদেবী ভানুমতী। এমনটাই ত্রিপুরা রাজন্তপুরের প্রথা। সারা দিন ধরে তাই তিনি নিজের হাতে ফুলের মালা গেঁথেছেন, শ্বেত ও রক্তচন্দন প্রস্তুত করেছেন। মহারাজ বীরচন্দ্র মাণিক্য মনে প্রাণে বৈষ্ণব। প্রজাদের সঙ্গে বছরের এই একদিন রাজা প্রজায় ভেদ হয় না। এই পংক্তি ভোজনের দিনে তিনি রাজবেশ ধারণ করেন না, মাথায় মুকুটও পরেন না। মহাদেবী ভানুমতী মহারাজকে পট্টবস্ত্রে সাজাচ্ছিলেন, আর মহারাজ গুনগুন করে গান করছিলেন। তার মধ্যেই ভানুমতীর এই অনুরোধ। মহারাজের পত্নী ও উপপত্নীর সংখ্যা মোট কতজন তা তিনি নিজেও সঠিক জানেন না। রাজনৈতিক কারণে বিভিন্ন প্রতিবেশী রাজাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে হয়। তাই আসাম ও মণিপুরের অনেকগুলি অঙ্গরাজ্যের কন্যারাই তাঁর মহিষী। তোর আর বয়স বাড়ল না ভানু। এ বংশের কোনো মহারানী কি কখনো লোক সমক্ষে যায়? তোর সাজানো শেষ হলো, আর দেরি করা যাবে না, বেলা পড়ে এসেছে। হ্যাঁ, একদিন অন্তত রাজার পাশে পাশে মহারানী সবার চোখের সামনে দিয়ে যায়। কি যায় না? রাজা অবশ্য দেখতে পান না, কিন্তু হাজার হাজার প্রজা দেখে। সে একটা দিন ছাড়া কেন 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 আজকের আনন্দের দিনে আমি তোমার সাথে বেরোতে পারবো না? কই রে, নিমচাটা দে রে পাগলি, এবার যাই। এখনো সাজানো শেষ হয়নি, চুপটি করে বসুন। বীরচন্দ্রের মুখমণ্ডল আবার চন্দন চর্চিত করতে করতে ভানুমতী ফিসফিস করে বললেন, আজ যদি আমায় নিয়ে না যাও, আমি সেদিনও তোমার পাশে পাশে গিয়ে চিতায় চড়ব না। শ্যামাকে ঠিক কি অবস্থায় ঘরে দেখা গেছে সে খবর ভানুমতীর কাছে দাসীরা চেপে গেলেও শ্যামা যে 1 ঘন্টারও বেশি সময় ধরে মহারাজের সঙ্গে এক ঘরে রয়েছে তা শুনেই ক্রোধে জ্বলে উঠলেন ভানুমতী। তিনি তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠলেন, শ্যামা, হারামজাদে, তোর এত সাহস! জিভ টেনেছি না তো, আয় শিগগির চলে আয়। যেন শ্যামা কাছেই আছে আর মহারানীর হুকুম শুনতে পেয়েই ছুটে চলে আসবে। ভানুমতী আর কোনো যুক্তির কথা শুনতে চাইলেন না। তিনি বারবার শ্যামার নাম ধরে ডাকতে লাগলেন, শ্যামা, শ্যামা, ফিরাই বলছি, এই শ্যামা। দাসীরা ছুটে গেল, কিন্তু ঘর বাড়ি পুড়ে যাবার ভয় থাকলেও কোনো প্রহরীর সাহস নেই মহারাজের কক্ষ থেকে শ্যামাকে ডেকে আনার। তারা দাঁড়িয়ে রইল, যেন তারা কানে শুনতেই পাচ্ছে না। মহারানী ভানুমতী এখন অপ্রকৃতিস্থের মতন ছটফট করছেন। পালঙ্ক থেকে নেমে একবার আলুথালু বেশে ছুটে বেড়াচ্ছেন সারা ঘর। কেউ তাকে ধরে রাখতে পারছে না। কখনো নিজেই শুয়ে পড়ে দাপাচ্ছেন হাত পা। অনবরত বলছেন, শ্যামা কোথায়? শ্যামা কোথায়? তাকে ডেকে নিয়ে আয়। সে হতচ্ছাড়ির নাকে দড়ি দিয়ে তাকে টেনে নিয়ে আয়। তোমার সাহস তার? কোথায় সে লুকিয়ে আছে? মহারাজের নাম আর উচ্চারণ করছেন না তিনি। এক অভিজ্ঞ কূটনীতিজ্ঞ প্রণয় নিপুণ পুরুষের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে বসেছিলেন এই রমণী। এক সময় লাফ দিয়ে খাট থেকে নেমে এসে ভানুমতী এক দাসীর টুঁটি চেপে ধরে ডাকিনীর মতো চোখ পাকিয়ে বিকট স্বরে জিজ্ঞেস করলেন, শ্যামা কোথায় আছে বল? তোরা জানিস আমার কাছে লুকোচ্ছিস। দাসীটির দম বেরিয়ে যাবার দশা। অপ্রকৃতিস্থ মহারানীর সেদিকে হুঁশ নেই। টুঁটির চাপ বাড়াচ্ছেন দেখে দাসীটি প্রাণের দায়ে বলল, শ্যামা কোনো মানা করে রয়েছে, আর কোথাও যায়নি। সত্যি বলছি রানীমা,
ভানুমতি এবার টুটি ছেড়ে তার মাথা ধরে প্রবল ঝাঁকুনি দিয়ে বললেন, কেন তাকে ডেকে আনছিস না? যা যা। সে ঘরের দরজা বন্ধ, ভেতর থেকে কুলুপ দেওয়া। হঠাৎ থেমে গেলেন ভানুমতি। তার হাত অবশ হয়ে গেল, চক্ষু থেকে নিভে গেল তেজ। তিনি নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন কয়েক মুহূর্ত, যেন একটা কাঠামোবিহীন খড়ের মূর্তি। এখনই খসে পড়বেন ভূমিতে। ফাঁকা গলায় বললেন, তোরা যা, সবাই যা, কেউ থাকিস না, আমি এখন শোবো। একে একে সবাই বেরিয়ে গেল ঘর থেকে। মনোমোহিনী ইতস্তত করছিল। ভানুমতি তাকেও বললেন, খুমন যা, চলে যা এখান থেকে। সবাই বেরিয়ে গেল একে একে। তারপর ভানুমতি দরজা বন্ধ করতে করতে এক ভাবলেশহীন গলায় বললেন, আর কেউ আমাকে ডাকবি না। এই দরজা আর খোলা হবে না। কোনো কোনো সংবাদের প্রচার মাধ্যম লাগে না, কোনো কোনো সংবাদ দেওয়াল কিংবা বন্ধ দরজার বাধাও মানে না। গভীর রাতে মহারাজ বীরচন্দ্র যখন বাগান বাড়ি থেকে ছুটে এলেন প্রাসাদে, ততক্ষণে ভানুমতির ঘরের দরজা ভাঙা হয়ে গেছে। সারা সন্ধে সেই দরজার বাইরে ভিড় করে দাঁড়ানো নারীরা শুনেছিল ভেতরের কাতর শব্দ, শুধু বুক ফাটা তীক্ষ্ণ আ ধ্বনি। একসময় তাঁর সেই আর্তনাদও থেমে গিয়েছিল। তারপর আর কোনো সাড়া শব্দ নেই। গর্তের মধ্যে ভরা হলো ভরতকে। গর্ত তেমন গভীর হয়নি। ওরা দুজনে ভরতের কাঁধ ধরে ঠেসে দিতে লাগলো, যেমন ভাবে মাপে ছোট কোনো ওয়ার্ডের মধ্যে ভরা হয় লম্বা পাশপালিশ। তলার দিকে পা দুখানা বেঁকে গেল ভরতের। শুধু কাঁধের ওপর মুন্ডুটা রইল গর্তের বাইরে। তারপর মাটি ভরাট হলো। এরকম শাস্তির কথা ভরত শুনেছে। রাজপরিবারের কেউ ক্রুদ্ধ হলে বা কারোর সঙ্গে স্বার্থের সংঘাত লাগলে সেই বেয়াদবকে নির্বাসন দণ্ড দেওয়া হয়। নির্বাসন মানে ত্রিপুরা রাজ্যের সীমানা ছাড়িয়ে দেওয়া নয়। তাহলে সে তো গোপনে আবার ফিরে আসতেই পারে। গভীর জঙ্গলের মধ্যে তাকে এরকম ভাবে পুঁতে রাখা হয়। তারপর তাকে বাঘ ভাল্লুকে খায় কিংবা এমনি মরে যায়। এতে শাস্তিদাতার হাতে নরহত্যার পাপ লাগে না। কিন্তু কি অপরাধ করেছে ভরত? সে তো কারুর বাড়া ভাতে ছাই দেয়নি। রাজকুমারেরা কেউ তাকে পছন্দ করে না, অকারণে তাকে উৎপীড়ন করে। তবু ভরত কোনোদিন তাদের মুখের ওপর তেজ দেখায়নি। বিনা প্রতিবাদে সব সহ্য করেছে। শশীভূষণ তা দেখে বিরক্ত হয়েছেন। পাঠশালার বাইরে রাজকুমারদের শাসন করার কোনো অধিকার তাঁর নেই। ভরতকে তিনি বলেছেন, আরে তুই রুখে দাঁড়াস না কেন? শোন, মাথা নিচু করে থাকলে মাথা ক্রমশ নিচুর দিকেই চলে যায়। ভুলে যাস কেন? তুইও তো মহারাজের সন্তান। বর্তমানে এখানে সস্ত্রীক বসবাস করতে এসেছেন জ্যোতিরিন্দ্রনাথ, দেবেন্দ্রনাথ ঠাকুরের ষষ্ঠ সন্তান। দীর্ঘকায়, মজবুত গড়ন, টানা টানা চোখ, কুঞ্চিত চুল, তার রূপ দেবোপম। দেবেন্দ্রনাথের চতুর্দশ পুত্রকন্যার মধ্যে তার ব্যক্তিত্বই সবচেয়ে উজ্জ্বল, রূপে গুণে সমান। তিনি খেলাধুলো, অশ্বারোহণ ও শিকারে দক্ষ। পিতার অনুপস্থিতিতে জমিদারির কাজ তিনি নিজেই পরিদর্শন করেন। আবার সাহিত্য ও সঙ্গীতে তার যশ অনেকখানি ছড়িয়ে পড়েছে। তিনি বেহালা বাজাতে পারেন, পিয়ানো বাজাতে জানেন, সঙ্গীত রচনা করে সঙ্গে সঙ্গে সুর বসিয়ে দেন। নাট্যকার হিসাবে তিনি রীতিমতো সফল। তার রচিত নাটক সাধারণ রঙ্গমঞ্চেও অভিনীত হয় নিয়মিত। বাংলার সকলেরই চোখ ঠাকুরবাড়ির এই প্রতিভাবান তরুণটির দিকে। অনেকেরই
ধারণা তিনি অসাধারণ কীর্তি রেখে যাবেন। আকাশে এখন রঙের খেলা। অস্ত যাচ্ছেন সূর্যদেব। ঘাটের সিঁড়িতে নদীর দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন জ্যোতিরিন্দ্রনাথ। হাতের উপর হাতল বসানো পাতলা পোর্সেলিনের চায়ের পেয়ালা, তাতে চুমুক দিতে দিতে তিনি সূর্যাস্তের শোভা উপভোগ করছেন। একবার মুখ ফিরিয়ে জিজ্ঞেস করলেন, রবি কোথায়? রবি নামেনি? বাগানে সাজানো রয়েছে বেতের গোল টেবিল ও কয়েকটি চেয়ার। একটি চেয়ারে বসে আছেন জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী। তিনিও সাধারণ নারীদের তুলনায় লম্বা, গাঢ় ভুরু, বড় বড় চোখের পাতা, কৌতুকময় চোখ। এর সঙ্গেও তুলনা দেওয়া যায় কোনো গ্রিক দেবীর। বস্তুত অন্তরঙ্গ মহলে তার ডাকনাম হেকেটি। তার আরও একটি ডাকনাম আছে। জ্যোতিরিন্দ্রনাথের পরে আরো অনেক ভাই বোন জন্মে গেলেও অনেকের কাছে তিনি নতুন বা নতুনদা নামে পরিচিত। সেই অনুসারে তাঁর স্ত্রী নতুন বৌঠান। দেবেন্দ্রনাথের অন্যান্য পুত্রবধূরাও এসে গেছে, কিন্তু কাদম্বরী নতুন বৌঠানই রয়ে গেলেন। তিনি পুরনো হবেন না। মাথার চুল সামনের দিকে পাতা কাটা, পরনে ঘটি হাতা ব্লাউজ, সাদা সিল্কের শাড়ি। কাদম্বরীও চা পান করতে করতে একটি বই পড়ছিলেন, একটি চটি কাব্যগ্রন্থ। মুখ তুলে বললেন, রবি তো চা খায় না। তা শুনেও জ্যোতিরিন্দ্রনাথ বাড়ির দিকে মুখ করে গলা তুলে ডাকলেন, রবি, রবি! এ বাড়িতে কতগুলি যে ঘর তার হিসেব নেই। অনেক ঘরই কাজে লাগে না। 3 জন মাত্র নারী পুরুষের বসবাস এখানে। ভৃত্যদের মহল বেশ খানিকটা দূরে। প্রয়োজন না পড়লে তাদের কাছাকাছি এসে ঘোরাফেরা করার নিয়ম নেই। গৃহটির সবচেয়ে উঁচু তলায় একটি গোল ঘর রয়েছে, তার সব দিকই খোলা। রবি একটি দখল করে নিয়েছে। এখানে সে নিভৃতে কবিতা সাধনা করে। অনন্ত এ আকাশের কোলে টলমল মেঘের মাঝার, এইখানে বাঁধিয়াছি ঘর, তোর তরে কবিতা আমার। রবি! দাদার ডাক শুনে কবিতা থামিয়ে উঠে এসে রবি ছাদের কার্নিশের ধারে দাঁড়িয়ে নিচে উঁকি দিল। 20 বছর পূর্ণ করে সদ্য 21 পা দিয়েছে সে। সলজ্জ লাবণ্য মাখা মুখ। মাত্র কিছুদিন আগে সে দাড়ি কামানো শুরু করেছে। মাথার চুল দুপাশে পাট করা, মাঝখানে সিঁথি। একটা রেশমের কাজ করা কুর্তা ও কোচানো ধুতি পরা, পায়ে লপেটা। রবি দেখতে চাইল তার দাদার কাছে কোনো দর্শনার্থী এসেছে কিনা। কেউ নেই দেখে সে প্রফুল্ল মনে সিঁড়ি দিয়ে নামতে শুরু করল। এখানে দিন কাটছে যেন স্বর্গের এক একটি দিন। প্রতিটি মুহূর্ত এক এক বিন্দু অমৃত। সারাদিন কোনো পরিকল্পনা নেই, কোনো উদ্বেগ নেই, কোনো কর্তব্য নেই, কোনো দায়িত্ব নেই। যখন যা মন চায় তখনই তা করা যায়। ইচ্ছে করলে বাগানে গিয়ে দোলনায় বসে দোলা যায়, গাছ থেকে ফল পাড়া যায়, নদীতে নৌকা বিহারে যাওয়া যায়। আবার ঘন্টার পর ঘন্টা বিছানায় বুকে বালিশ দিয়ে উপুড় হয়ে শুয়ে কবিতা লেখার চেষ্টা করলেও বাধা দেবে না কেউ। 3 জনে একসঙ্গে থাকলে গান হয়, গানের পর গানে নতুন নতুন গান, সেই সঙ্গে হাসির উচ্ছলতা। জ্যোতি দাদা জীবনকে উপভোগ করতে জানেন। এক একদিন এক এক রকম পরিবেশ সৃষ্টি করেন। মাঝে মাঝে তাকে অবশ্য কাজের জন্য বাইরে যেতে হয়, কলকাতাতেও যেতে হয়, ফিরতে রাত হয়। সেই সব সময় নতুন বৌঠান আর রবি এই দুজনেই দুজনের সঙ্গী। দুজনেরই রয়েছে পরস্পরের জন্য অপুরাণ গল্প। সময় ওদের হাতের তালু দিয়ে অলক্ষ্যে ঝরে যায় বালির মতন। কাদম্বরী রবির চেয়ে মাত্র 1.5-2 বছরের বড়। তিনি এখনো মা হননি। তিনি অসংসারী নারী। তার
তার শরীর ও মন জুড়ে রয়েছে শিল্পীর সুষমা। এই লাজুক দেবরটিকে প্রীতি ও বন্ধুত্ব দিয়ে তিনি সব সময় আপন করে রাখেন। আর রবিও তার মন সম্পূর্ণ মুক্ত করে দিতে পারে শুধু এই নতুন বৌঠানেরই কাছে। বাগানে এসে রবি দেখল জ্যোতি দাদা মাঝি মল্লাদের কি সব নির্দেশ দিচ্ছেন। এদিকে আয় রবি, ঠিক করেছি আজকের রাতটা গঙ্গার বুকে কাটাবো। এমন আকাশের রূপ লক্ষ বছরে একদিন হয়। কি গো, দুপুর থেকে তুমি ওপরতলায় নিরুদ্দেশ। কটা কবিতা লেখা হলো? যা লিখেছি তার থেকে না লিখেছি বেশি। সেই না লেখা লাইনগুলিই বোধহয় আসল কবিতা। সেই লাইনগুলি ধরতে পারছি না, কে যেন আড়াল করে দাঁড়ালো। কে গো, কে? ঘাটে বাঁধা বোটটি একটি ছোটখাটো বজরা। এর ছাদটি চৌকো ধরনের। কেউ যাতে অসাবধানে জলে না পড়ে যায় সেজন্য দুদিকে রেলিং দেওয়া। সে ছাদের উপর ফরাস পেতে মখমলের তাকিয়া দেওয়া হলো। সঙ্গে নেওয়া হলো পানীয় জল, কিছু মুখরোচক খাবার। জ্যোতিরিন্দ্রনাথ কোঁচানো ধুতি ও বেনিয়ান পরে বসলেন ছাদের একদিকে, তার হাতে বেহালা। কাদম্বরী ও রবি তার মুখোমুখি। নৌকো চলতে শুরু করতেই জ্যোতিরিন্দ্রনাথ ধরলেন পূরবী রাগিনী। গঙ্গার দুদিকের গাছপালা ঝাপসা হয়ে এসেছে। শোনা যাচ্ছে দূরের কোনো মন্দিরের টুং টাং ঘণ্টার ধ্বনি, কোনো মসজিদের অস্পষ্ট আজানের সুর। রবি, এবার তুই একটা গান করতো। ওই গানটা গাও। এ কি সুন্দর শোভা। ওটা তো পূরবী নয়, ইমন ভূপালী কাওয়ালি। তা হোক, আমি ওটাই শুনতে চাই। নতুন বৌঠানের অনুরোধ রাখতেই রবি মুখ নিচু করে শুরু করলেন। এ কি সুন্দর শোভা, এ কি সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে, কি মুখ হেরিয়ে। বোটের তিনজন মাঝিকে নীরব থাকার নির্দেশ দেওয়া আছে। শুধু ঝাপ ঝাপ দাঁড়ির শব্দ। জ্যোতিরিন্দ্রনাথ পাশে রাখা ফরাসি ব্র্যান্ডির বোতল থেকে গ্লাসে ঢেলে মৃদু মৃদু চুমুক দিচ্ছেন। তারপর তিনিও বেহালায় ধরলেন ইমনের সুর। একসময় একটু থেমে তিনি যে সিগারেট ধরালেন, নতুন বৌঠান রবিকে বললেন, তুমি আরেকখানি গান ধরো। এবারে আর কোন গান জিজ্ঞেস করতে হলো না। সে কোণে দেখা আলোয় নতুন বৌঠানের দিকে তাকিয়ে রবি গেয়ে উঠল আলাইয়া ঝাপতালে। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। কাদম্বরী একটি কাঁঠাল গাছে ঠেস দিয়ে গঙ্গার দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। শূন্য উদাস দৃষ্টি। রবি কাছাকাছি গিয়ে ডাকল, নতুন বৌঠান। কাদম্বরী মুখ ফেরালেন, কোনো কথা বললেন না। রবি ভেবেছিল বাইরের লোক দুটি চলে যাওয়া মাত্রই কাদম্বরী এসে খুঁটিয়ে খুঁটিয়ে সব কথা জিজ্ঞেস করবেন, মানপত্র ও উপহার দ্রব্যগুলি দেখবেন, রবির সঙ্গে খুনসুটি করবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে কাদম্বরীর কোনো আগ্রহই নেই। ত্রিপুরার মহারাজ আমার ভগ্ন হৃদয় বইটি খুব পছন্দ করেছেন। ওরা অনেক ভালো ভালো কথা বলে গেলেন। তুমি খুশি হওনি? এতক্ষণে কাদম্বরী একবার তাকালেন রবির দিকে। তারপর আবেগহীন শুষ্ক কণ্ঠে বললেন, কেন খুশি হব না ভাই? তোমার মান বাড়লে আমাদের সকলেরই আনন্দ হয়। ভগ্ন হৃদয় বইখানি তো তোমারই, এ সম্মানও তোমার। আমার না ছাই।
ওরা কি সব জিনিসপত্র দিয়ে গেল, তুমি দেখবে না? কাদম্বরী রবিকে ছেড়ে কয়েক পা এগিয়ে যেতে যেতে তেমনি আবেগহীন গলায় বললেন, দেখবক্ষণ পরে। তোমার কি হয়েছে বলো তো? মন খারাপ? কাদম্বরী একটা ঝোপ পেরিয়ে গিয়ে বড় একটা আম গাছের ডালি টাঙানো দোলনায় বসলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, না, কিচ্ছু হয়নি। দোলনা থেকে খানিক দূরে দাঁড়িয়ে রবি প্রচ্ছন্ন অভিমানের সঙ্গে জিজ্ঞেস করল, তুমি তখন আমাকে ত্রিপুরায় চলে যেতে বললে কেন? তুমি কি আমাকে দূরে ঠেলে দিতে চাও? আমি দূরে ঠেলে দেব কেন? তুমি নিজেই চলে যাবে। দিন দিন তোমার যশ হবে, তোমার কর্মক্ষেত্র বাড়বে, অনেক মানুষ তোমাকে চাইবে, তুমি আমাদের ছেড়ে চলে যাবে। সেটাই তো স্বাভাবিক। তুমি যত বিখ্যাত হবে তত তুমি সর্বসাধারণের হয়ে যাবে। আমরা ছোট গণ্ডির মধ্যে তোমাকে ধরে রাখতে যাব কেন? তোমাকে ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না, তা তুমি নিশ্চিত জানো। না রবি, তা হয় না। তুমি এরপর আমাকে আর তোমার কবিতা প্রথম শোনানোর সময় পাবে না। আমি তো নগণ্য। নতুন বউঠান, তুমি এমন কথা আমাকে বলো না। তোমাকে ছেড়ে আমি কোথাও থাকতে পারি না, তুমিই আমার সব। তুমি বিলেতে চলে গিয়েছিলে। তোমার নতুন দাদাও খুব ব্যস্ত, তার কত কাজ, আমার কাছে আসার সময় পান না তিনি। আমি দিনের পর দিন একা আর একা, জোড়াসাঁকোর বাড়ির তেতলার ঘরে একা, বন্দিনীর মতন। কেউ নেই, তুমি সর্বক্ষণ থাকতে পাশে। তুমিও ছিলে না গত বছর। বিলেতে আমিও তো একা, সর্বক্ষণ তোমার কথাই ভেবেছি। আমার সব লেখা তোমারই উদ্দেশ্যে, তা তুমি জানো না? ভারতীতে যে চিঠিগুলি ছাপা হয়েছে সেগুলো তো আসলে তোমাকেই লেখা চিঠি। ভগ্ন হৃদয়ের সব কবিতা তো তোমারই জন্য। কাদম্বরী বাহুতে মুখ গুঁজে একটুক্ষণ চুপ করে রইলেন। তারপর হঠাৎ মেজাজ পরিবর্তন করে তীক্ষ্ণ গলায় বললেন, ও হ্যাঁ, মনে পড়েছে। তোমাকে তো বলাই হয়নি। তুমি ভগ্ন হৃদয়ের উপহারে শুধু শ্রীমতী হে কে লিখেছ কেন? শুধু তোমার জন্য। ওরকম কেউ লেখে? আর কেউ বুঝবে না, শুধু তুমি আর আমি বুঝব। তুমি হেমাঙ্গিনী, তুমি হেকেটি। এই লেখাগুলি তুমি আর আমি একরকম পড়ব, অন্যরা আর একরকম পড়বে। আহা, কি বুদ্ধি! অলিক বাবু নাটকে তুমি অলিক আর আমি হেমাঙ্গিনী সেজেছিলুম, তা বুঝি অন্যরা জানে না? তুমি যে আমায় কখনো কখনো হেকেটি বলে ডাকো, তাও তো অন্যরা জানে। জানুক গিয়ে, যে যা খুশি বুঝুক। আমার ইচ্ছে হয়েছে অমন লিখেছি। আহা হা হা, বাবুর ইচ্ছে হয়েছে বলে। শেষ কথাটা বলার সময় কাদম্বরীর চোখ মুখের ভাব দেখে রবির বুঝতে অসুবিধা হলো না যে এতক্ষণে তার বউঠানের মেজাজ পরিবর্তন হয়েছে। রবি খুশি হয়ে উঠল। তুমি একটু বসো নতুন বউঠান, আমি এক্ষুনি আসছি। সে দৌড়ে চলে গেল বৈঠকখানা ঘরে। উপহারের পুঁটলিটা নিয়ে ফিরে এলো। কাদম্বরী তখন দোলনাটায় একটু একটু দুলছেন আর মৃদু স্বরে গান গাইছেন। দোলনাটা থামিয়ে দিয়ে রবি কাদম্বরীর পায়ের কাছে বসল। মোহরের তোড়াটি ছোঁয়ালো কাদম্বরীর পায়ে। হাতির দাঁতের পুতুল দুটি তার কোলের ওপর ফেলে দিয়ে রবি বলল, এই নাও দেবী, এ সবই তোমার। আমার যা কিছু আছে সবই তোমার। কাদম্বরী কিছুই দেখলেন না, মুখটা ঝুঁকিয়ে এনে বললেন, আমার কিছুই চাই না ভানু, তুমি শুধু আমাকে একটা গান শোনাও। কাদম্বরীকে বনভোজনের কথা দিয়েও কথা রাখেননি জ্যোতিরিন্দ্রনাথ। কলকাতা চলে গেছেন ভোরেই। ওদিকে রবিও ভুলে গিয়েছিল আজ বনভোজন। অনেক বেলায় পেটে খিদের টান পড়ায় খেয়াল হয়েছে, কিন্তু ততক্ষণে অভিমানের সাগরে ডুব দিয়েছেন কাদম্বরী। রবি জানে
অভিমান থেকে ভয়ঙ্কর কিছুও ঘটিয়ে ফেলতে পারেন নতুন বৌঠান। আগেও একবার আত্মহত্যা করতে গিয়েছিলেন। কাজেই ভয় পেয়ে রবি ছুটল বৌঠানের মান ভাঙাতে। বাগানে ফিরে গিয়ে রবি নতুন বৌঠানের মান ভাঙাবার জন্য কাকুতি মিনতি করতে লাগল। পা দুখানি জড়িয়ে ধরে টেনে নিল নিজের বুকে। কাদম্বরী তাতেও মুখ খুললেন না। পা ছাড়িয়ে নিয়ে তিনি দৌড় দিলেন জঙ্গলের দিকে। রবি গেল পেছন পেছন। কাদম্বরী কিছুতেই ধরা দেবেন না। আকাশ অন্ধকার হয়ে এসেছে। গম্ভীর গুরু গুরু শব্দে ডাকছে বাজ। হঠাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চিরে ঝলসে উঠল বিদ্যুৎ। তারপরে উঠল ঝড়, প্রবল ঝড়। মরমরিয়ে উঠল গাছপালা, গঙ্গায় জল উত্তাল। রবি নতুন বৌঠানের হাত শক্ত করে চেপে ধরে বলল, ঘরে চলো, ঘরে চলো, এ সময় গাছতলায় দাঁড়ানো বিপজ্জনক। কাদম্বরী প্রবলভাবে মাথা নাড়ছেন, যেন তার আর ঘর নেই। তার ফেরা না ফেরা সমান। রবি তবু বলল, নতুন বৌঠান, আমি আর কোনোদিনও তোমাকে দুঃখ দেব না, শুধু আজ আমার কথা শোনো। কাদম্বরী তবু ছুটোছুটি করতে লাগলেন। এরই মধ্যে নামল বৃষ্টি। বড় বড় ফোঁটায় বৃষ্টি, তারপর জলপ্রপাতের মতন বৃষ্টি। এখন আর কোথাও যাওয়া যাবে না। একটা বড় গাছের নিচে দাঁড়ালো দুজন। এবারে কাদম্বরীর সারা শরীর কাঁপতে লাগল। তার দু চোখ থেকেও অজহর ধারা মিশে গেল বৃষ্টির জলে। একসময় তিনি বললেন, রবি। কি নতুন বৌঠান? কিন্তু কাদম্বরী আর কিছু বললেন না। গভীর একাগ্রতায় চেয়ে রইলেন রবির দিকে। কি বলতে গিয়ে তিনি থেমে গেলেন তা রবি বুঝল না। সেও চেয়ে রইল। চোখে চোখে সেতু বন্ধন। কি অপূর্ব সুন্দর এখন দেখাচ্ছে কাদম্বরীকে। সেই রূপ যেন অপার্থিব। এখন একে মানবী বলা যায় না। রবি অস্ফুটভাবে বলতে লাগল, দেবী, দেবী। একটু পরে কাদম্বরী দীর্ঘশ্বাস ফেললেন। যে পাখির নীড় নষ্ট হয়ে গেছে তার দৃষ্টি সেরকম পাখির মতন অসহায়। তিনি আস্তে আস্তে বললেন, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। দু তিনবার সেই একই পংক্তি উচ্চারণ করলেন তিনি। তারপর একটা ঘোরের মধ্যে যেন বললেন, রবি, রবি, তুমি এর সুর জানো? আমাকে গিয়ে শোনাবে? রবি মনে মনে একটু গুনগুন করে সুর ভেজে নিল। তারপর তাতে বসিয়ে দিল মিশ্র মল্লারের সুর। দুজনেই ভিজে একেবারে সপসপে হয়ে আছে। পাশাপাশি দাঁড়িয়ে হাতে হাত ধরে রবি নতুন বৌঠানকে গেয়ে শোনাতে লাগলো। ভরা বাদর মহাভাদর শূন্য মন্দির মোর। ভরা বাদর মহাভাদর শূন্য মন্দির মোর। ভরা বাদর। একদিকে একটি তক্তপোষের উপরে বসে আছেন রামকৃষ্ণ ঠাকুর। একটা ঠেঙো ধুতি পরা, কোমরের কষি আলকা, ঊর্ধ্বাঙ্গে একটা আলোয়ান জড়ানো। মেঝেতে মাদুর পাতা, সেখানে কয়েকজন লোক বসে আছে। এক কোণে একটা বড় গঙ্গা জলের চালা। সেখানে গিয়ে বসল নরেন্দ্র। অন্যরা একটা দুটো প্রশ্ন করছে। তার মধ্যে রামচন্দ্র দত্ত রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে নরেন্দ্রর পরিচয় করিয়ে দিলেন একজন গায়ক হিসাবে। গায়করা যেখানে যায় সেখানে গান গাইতেই হয়। রামকৃষ্ণ ঠাকুর নরেন্দ্রর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন।
নরেন্দ্র প্রথমে গাইল মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশিনীর বেশে, ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। দ্বিতীয় গান ধরলেন যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, আছি নাথ দিবানিশি আশা পথ নিরখিয়ে। গাইতে গাইতে নরেন্দ্র লক্ষ্য করল ওই গেরুয়াহীন সাধুটির চক্ষু দুটি স্থির হয়ে গেল, শরীর যেন নিঃস্পন্দ। একেই ভাব সমাধি বলে নাকি? ভান না সত্যি? গান শেষ হবার পর রামকৃষ্ণ আপন মনে বললেন, বাহ, বেশ গায় তো ছেলেটি। তারপর তক্তপোষ থেকে নেমে হঠাৎ নরেন্দ্রর হাত ধরে বললেন, আয় তো আমার সঙ্গে। নরেন্দ্র অবাক হয়ে উঠে দাঁড়াল। রামকৃষ্ণ তাকে টেনে নিয়ে এলেন পাশের বারান্দায়। শীতের বাতাস আটকাবার জন্য বাইরের খোলা দিকটা ঝাঁপ দিয়ে ঘেরা। রামকৃষ্ণ দরজাটাও বন্ধ করে দিলেন যাতে ওদের কোনো কথা ঘরের লোকেরা শুনতে না পায়। জায়গাটা আধো অন্ধকার হয়ে গেল। দরজা বন্ধ করে রামকৃষ্ণ নরেন্দ্রর দিকে এক পা করে এগিয়ে আসতে লাগলেন। নরেন্দ্রর গা ছমছম করতে লাগলো, কামড়ে টামড়ে দেবে নাকি। তারপর ভাবল, উনি বোধহয় নির্জনে আমাকে কোনো উপদেশ দিতে চান, তা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বার করে দিলেই হবে। উপদেশ দেওয়ার বদলে উনি একটা অদ্ভুত কাণ্ড করলেন। খপ করে নরেন্দ্রর একটা হাত চেপে ধরে ঝরঝর করে কেঁদে ফেললেন, যেন তিনি নরেন্দ্রকে বহু দিন ধরে চেনেন। এইভাবে বলতে লাগলেন, ওরে ওরে, এতদিন পর আসতে হয়। আমি যে তোর জন্য কতদিন ধরে বসে আছি, তা একবারও ভাবিসনি? বিষয় লোকেদের বাজে কথা শুনতে শুনতে কান ঝলসে গেল রে। প্রাণের কথা কাউকে বলতে পারি না বলে আমার পেট ফুলে থাকে। কেন আসিসনি আমার কাছে? তারপর হঠাৎই আবার কান্না থামিয়ে হাত জোর করে গত কণ্ঠে বললেন, জানি আমি প্রভু, তুমি পুরাতন ঋষি, নবরূপী নারায়ণ। এসব কথা শুনে নরেন্দ্র স্তম্ভিত হয়ে গেল। মনে মনে ভাবল, এই যে দেখা যাচ্ছে বদ্ধ পাগল। আমি বিশ্বনাথ দত্তের ছেলে নরেন, আমাকে ইনি এসব কি বলছেন? পাগলের প্রলাপে বাধা দিলে আবার না জানি কি হয়। তাই সে কোনো বাধা না দিয়ে চুপ করে শুনতে লাগল। একটু পরে কথা থামিয়ে রামকৃষ্ণ বললেন, এখানে দাঁড়া, কোথাও যাবি না। দরজা খুলে ভেতরে গিয়ে তিনি খানিকটা মাখন, মিছরি আর সন্দেশ নিয়ে এসে বললেন, নে এগুলো খা। করেন কি মশাই? এগুলো আমি একা খাবো কেন? ভেতরে বন্ধুরা রয়েছে, ওখানে গিয়ে ভাগ করে খাচ্ছি, দিন। ওরা পরে খাবে, এসব তুই আমার সামনে খা। মহা অস্বস্তিকর ব্যাপার। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গপ গপ করে খাওয়া যায়, তাও আবার মিছরির সঙ্গে মাখন। কিন্তু একজন বয়স্ক লোক বারবার বলছেন। নরেন্দ্র কোনো ক্রমে খেয়ে নিল। রামকৃষ্ণ আবার নরেন্দ্রর একটা হাত জড়িয়ে ধরে বললেন, তোর ওই বন্ধুগুলি যেন কেমন ধারা, তুই শিগগিরই একদিন একা আসবি। এরপর নরেন্দ্রর হাত চেপে ধরে গভীর ব্যাকুলতার সঙ্গে বলতেই লাগলেন, বল, ঠিক আসবি তো? কিরে, ঠিক আসবি? কিরে, বল না, ঠিক আসবি তো? আসবি তো আমার কাছে? বল, ঠিক আসবি? আপনি যে আমার মান রক্ষা করলেন, সেজন্য আমি কি প্রতিদান দেব? এবার ভরত কৌতূহলী হয়ে মুখ ফেরাল। শশীভূষণ যেদিন এই মেয়েটির ছবি তুলেছিলেন, সেদিন ভরতেকে এ বাড়ির কোনো দাসী মনে করেছিল। তার বাবা মহারাজ বীরচন্দ্র মাণিক্য
দাসীদের ফটোগ্রাফ তোলেন। কিন্তু এইমাত্র মেয়েটি যে বাক্যটি বলল তা তো দাসীদের ভাষা নয়, এর উচ্চারণও ভদ্র। তুমি কে? আমি ভূমিসুতা। আমাদের বাড়ি ছিল উড়িষ্যায়। আমার মা বাবা কেউ নেই। প্রতিদানের প্রশ্ন নেই, তুমি এখন যাও, এখানে আর এসো না। ওরা যদি যাবার সময় আবার ধরে? আমি তো সব সময় তোমাকে রক্ষা করতে পারবো না। বাড়ির কর্তাদের কাছে গিয়ে বলো। আমার নালিশ কেউ শুনবে না। কি মুশকিল, আমি আর কি করতে পারি? আমি এ বাড়ির এক কোনায় পড়ে থাকি, অন্য লোকদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা চলো, আমি সিঁড়ির কাছে বাতি ধরছি, তুমি যাও, ভয় পেও না। ভরত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, কিন্তু তবু যেতে চায় না ভূমিসুতা। এই নিয়ে দ্বিতীয়বার ভরত তাকে রক্ষা করেছে, তবু বিনিময়ে এই মানুষটি কিছুই চায় না। এ পৃথিবীতে ভূমিসুতা এমন ব্যবহার যে আর কারোর কাছ থেকে পায়নি। এই মানুষটির পা দুটি জড়িয়ে তার কাঁদতে ইচ্ছে করে। কি হলো কি? দাঁড়িয়ে রইলে কেন? যাও। তখনকার মতো চলে গেলেও পরদিন রাতে ভরতের ঘরে আবার চলে এলো ভূমিসুতা। আজ তাকে কেউ তাড়া করেনি, সে স্বেচ্ছায় এসেছে। ভরত নিবিষ্টভাবে কিছু পাঠ করছিল। প্রথম কিছুক্ষণ খেয়ালই করেনি। এক সময় মুখ তুলে তাকিয়ে দেখল লাল পাড় শাড়ি পরা মেয়েটি কাছেই দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে তার দিকে। ভ্রুকুঞ্চিত করে ভরত জিজ্ঞেস করল, আবার এসেছ? কি চাই? একটা পলার আংটি, সোনার না, রূপোর। আপনি নেবেন? আংটি? কেন? আমি আংটি নেব কেন? আমার যার কিছুই নেই। সেদিন থেকে বিনোদিনীর বিবেক যন্ত্রণা অনেক কমল বটে, কিন্তু অন্যদিক থেকে আবার দেখা দিল জটিলতা। গুরমুখ রায়ের মাথার ঠিক নেই, যখন তখন মত বদলায়। নতুন থিয়েটারের পরিচালনা পদ্ধতি বিষয়ে গিরিশবাবুদের সঙ্গে সামান্য মতান্তর হতে একদিন সে বিনোদিনীর কাছে দপদপিয়ে এসে বলল, দেখো বিনোদ, আমি সির্ফ তোমাকে চাই। ওসব থিয়েটার সব বন্ধ করে দিচ্ছি। আমি তোমাকে 50,000 রুপিয়া দেব, তুমি আমার হয়ে যাও। 50,000 টাকা, অর্ধলক্ষ মুদ্রা, এ যে স্বপ্নের অতীত। ওই টাকায় কলকাতা শহরে বড় বড় 5-6খানা বাড়ি কেনা যায়। বারবনিতার রূপ যৌবন ফুরিয়ে গেলে এইসব পুরুষেরা পা দিয়েও ছোবে না। অত টাকার প্রস্তাব শুনে বিনোদিনী সহসা কোনো উত্তর দিতে পারল না। এই প্রস্তাবের কথা গিরিশবাবুদের কানে গেলে সকলের মাথায় হাত পড়ল। এত দূর এগিয়েও সব গন্ডগোল হয়ে যাবে, নিজেদের নতুন রঙ্গমঞ্চ হবে না। সবাই মিলে বোঝাতে লাগলো বিনোদিনীকে। অমৃতলাল বিনোদিনীর 2 হাত ধরে ভারাক্রান্ত গলায় বলতে লাগলো, তুই শুধু নিজের কথাই ভাববি বিনোদ, আমাদের কথা, নাটকের কথা ভাববি না। গিরিশবাবু আগাগোড়া চুপ করেছিলেন। একসময় কষাঘাতের মতন তীব্র বিদ্রুপের সঙ্গে বললেন, থাক, ও যদি রাজি না হয় ছেড়ে দে। থিয়েটার হবে না তো হবে না। স্টেজে যে হিরোইন হাজার হাজার অডিয়েন্স যাকে ভালোবাসতো, সে যদি সাধারণ বেশ্যার মতো একজনের কাছে বাধা থাকতে যায় তো থাক। লোকে ওর নাম ভুলে যাবে, কালে কালে ও বাড়িউলি মাসি হবে। বিনোদিনী তখন ঝরঝর করে কেঁদে ফেলল। গিরিশবাবুর পায়ে ঝাঁপিয়ে পড়ে বলল, আমি কোনো দিন থিয়েটার ছেড়ে যাব না। ওগো, তোমরা এখনই বাবুটিকে ডাকো, আমার উত্তর জানিয়ে দিচ্ছি। গুরমুখ এলে সবার সামনে বিনোদিনী পরিষ্কার কণ্ঠে তাকে বলল, ওগো বাবু, আমি থিয়েটারের মেয়ে, থিয়েটার ছাড়া বাঁচব না। তুমি যদি থিয়েটারের বাড়ি করে দাও, তবেই আমি তোমার সঙ্গে রাত্রি বাস করতে রাজি আছি, নইলে আমাকে কিছুতেই পাবে না। সবাই তাকে ধন্য ধন্য করতে লাগলো। এরপর গিরিশবাবু দাঁড়িয়ে রইলেন একটু দূরে, তার ওষ্ঠে তীর্যক হাসি। মনে মনে তিনি বললেন,
নদীর উপর নতুন সেতু যখন গড়া হয় তখন নাকি ভিতের উপর একটি শিশুকে বলি দিতে হয়। নররক্ত না পেলে সেতু মজবুত হয় না। বাংলা নাটকের স্বার্থে তোকে আমরা বলি দিলাম বিনোদ। এরপর প্রচুর অর্থ ব্যয়ে দ্রুত গতিতে গড়া হতে লাগলো নাট্যশালা। কিন্তু এর নাম কি হবে? বিনোদিনীর খুব ইচ্ছে এই নাট্যশালার সঙ্গে যুক্ত হোক তার নাম। একদিন না একদিন এই দেহপট পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। এই নাট্যশালার নাম শুনে তখনও লোকে মনে রাখবে আমাকে। বিনোদিনী থিয়েটার নাম শুনতেও বা খারাপ কি? প্রথমে সবাই এই নাম রাখতে রাজি, তারপর আড়ালে ফিসফিসানি শুরু হয়ে গেল। অন্য থিয়েটারগুলোরও নাম বেঙ্গল, ন্যাশনাল, গ্রেট ন্যাশনাল, সেখানে বিনোদিনী বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না? সবাই জানবে এক বারবনিতাকে মাথায় তোলা হয়েছে। সমাজের প্রতি অপমান। এখনো ভদ্র শ্রেণীর অনেকে এই থিয়েটারে আসে না। মহিলা দর্শকদের সংখ্যা খুবই কম। ওই রকম নাম রাখলে যদি দর্শকের সংখ্যা আরো কমে যায়। বিনোদিনী এই আপত্তির কথা শুনে অভিমানে ঠোঁট ফোলালো। সে এতখানি আত্মত্যাগ করল, এরা তার কোনো মূল্য দেবে না। তাকে সান্ত্বনা দিয়ে কয়েকজন বলল, বরং নাম রাখা যাক বি থিয়েটার। খবরের কাগজওয়ালাও কিছু বলতে পারবে না। ঠিক, বি তো শুধু বি, কিন্তু লোকে ঠিকই জানবে বি আসলে কে। সেই রকমই ঠিক ছিল। কিন্তু যেদিন কয়েকজন মিলে রঙ্গমঞ্চটি রেজিস্ট্রি করতে গেল, সেখানে তারা নাম দিয়ে এলো স্টার থিয়েটার। বিনোদিনী ছুটে এসে গিরিশবাবুর কোলে পড়ে বলল, তোমরা আমার এইটুকু কথাও রাখলে না? আমার ইচ্ছার কোনো দাম নেই। গিরিশবাবু তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আরে পাগলি, তোর নামই তো রাখা হয়েছে। স্টার আর কে? সব নাটকে তুই স্টার। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি রাস্তার লোকেরা কি বলা বলি করতে করতে যাচ্ছে। একজন বলছে এই থিয়েটারের নাম স্টার হলো কেন গা? অন্যজন বলছে বুঝতে পারলিনি, এই নতুন দলটার স্টার কে? বিনোদিনী গো, বিনোদিনী। স্টার মানেই বিনোদিনী। ঠকালে তোমরা, আমায় ঠকালে। কোকিল, নির্দয় কোকিল, সে খালি ডেকেই চলে। বসন্ত শেষ হয়ে গেছে, তবু সে ডাকে। ঘড়ির মধ্যে কলের কোকিল আবার দিনরাত্রি মানে না, সে ক্লান্তও হয় না। ডাকবেই সে প্রতি ঘন্টায়। 7টা, 8টা, 9টা, 10টা। কাদম্বরী ছটফটিয়ে বারবার ঘর আর বাইর করতে লাগলেন। কখনো দাঁড়ালেন বারান্দায়, কখনো জানলায়। জ্যোতিরিন্দ্রনাথ যে আজ আসবেন না, এ তিনি বিশ্বাসই করতে পারছেন না। আসবেন, তিনি ঠিকই আসবেন, যতই দেরি হোক। হলর মাকে ছুটি দিয়েছেন তিনি। সারা বাড়ি ক্রমশ অন্ধকার ও স্তব্ধ হয়ে এলো। 11টা বেজে গেল। এরপর আর জাহাজে পৌঁছানো যাবে কি করে? তবে কি আজকের মতন এই জ্যোৎস্না রাতের উৎসব বাতিল? তাহলে সবাই ফিরে এলো না কেন? সবাই আমার কথা ভুলে গেছে? আসবেন না? আমার স্বামীও আজ সত্যি আসবেন না? এই ঘরে 30টি বাতিদানের বৃহৎ ঝাড়লণ্ঠনটি জ্বালানো হয়েছে। উজ্জ্বল আলোকময় কক্ষ। আয়নায় একজন এবং ঘরের মধ্যে আরেক কাদম্বরী। একজন যেন আর একজনকে বিদ্রুপ করছে। আয়নার নারীটি বলছে, ওরে, তুই এমন অভিষিকার মতন সাজগোজ করলি কার জন্য? তোকে যে বিভৎস প্রেতিনীর মতন দেখাচ্ছে। দুহাতে মুখ চাপা দিয়ে কাদম্বরী ঝাঁপিয়ে পড়লেন বিছানায়। এতক্ষণ তাঁর কেশ চর্চা নষ্ট হয়ে যাবে বলে তিনি একবারও শয্যায় গা এলাননি। এখনো কিন্তু তার কান্না আসছে না। চক্ষু দুটি শুষ্ক, শরীরে অসহ্য ছটপটানি। একটু পরেই আবার উঠে পড়ে তিনি একটি গান গেয়ে উঠলেন। বুঝি বেলা বয়ে যায়, কাননে আয় তোরা আয়, সাধ ছিল যে পরিয়ে দেব মনের মতন মালা গেথে। কই সে হলো মালা গাথা, কই সে এলো হায়। এখনো তো কান্না পাচ্ছে না। গাইতে গাইতে হি হি করে হেসে উঠলেন কাদম্বরী।
আবার আয়নায় নারীটির দিকে চোখ পড়ল। যে কিছু বলার আগেই কাদম্বরী চোখ পাকিয়ে বললেন, তুই এখনো রয়েছিস কেন মুখপুরি? যা বিদে হ। ইস, আবার সাজের ঘটা দেখো। দেখে যা দেখে যা, দেখে যালো তোরা সাধের কাননে মোর। আমার সাধের কুসুম উঠেছে ফুটিয়া, মলয়ে বহিছে সুরভি লুটিয়া রে। মাঝপথে গান থামিয়ে তিনি কাল্পনিক কোনো শব্দ শুনে চেঁচিয়ে উঠলেন, কে কে? কোনো সাড়া নেই। তিনি বাজ পাখির মতন তীক্ষ্ণ কুটিল চোখে চেয়ে রইলেন বন্ধ দরজার দিকে। তারপর আপন মনে বললেন, কেউ না, বুঝি বাতাস। আজ থেকে বাতাস, তুমি আমার কেউ না। মধ্যরাতের জ্যোৎস্না, তুমি আমার কেউ না। বারান্দায় যত ফুল ফুটে আছো, তোমরা আমার কেউ না। আর কাকে কাকে ছাড়তে হবে? একটুক্ষণ ঘাড় বেঁকিয়ে লক্ষ্মী টেরা হয়ে তিনি ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে তার মাথায় অন্য একটা চিন্তা এলো। সরোজিনী জাহাজে নিশ্চয়ই এখন গানের আসর বসেছে, ফুর্তির ফোয়ারা বইছে। আমি নিজে যদি তার মধ্যে সহসা হাজির হই, তাহলে কেমন হয়? কিন্তু যাওয়া যাবে কি করে? কাদম্বরী তো পথ চেনেন না। বাংলার মেয়েদের পক্ষে একা একা কোথাও যাওয়ার যেন প্রশ্নই ওঠে না। ইচ্ছে মতন পাখি হতে পারলে কত সুবিধে ছিল। একবার আকাশে উড়ান দিলে পথ চেনার কোনো সমস্যাই নেই। পাখিদের সমাজে তো লোকলজ্জা বলেও কিছু নেই। এমন হলে বেশ হয়। শরীরটা আর রইল না, আত্মাটা পাখির মতন সর্বত্র পরিভ্রমণ করতে লাগলো। কাদম্বরী ছুটে গেলেন পাশের ঘরে, চাবি দিয়ে খুললেন দেওয়াল আলমারি। তার ভেতরের একটি গুপ্ত স্থান থেকে বার করলেন একটি গয়নার বাক্স, চন্দন কাঠের তৈরি, ওপরে হাতির দাঁতের কারুকাজ করা। এই পেটিকায় স্বর্ণালঙ্কার নেই, শুধু হিরে, চুনি, পান্না, মুক্তোর মালা। সেগুলি সরিয়ে সরিয়ে তলা থেকে বার করলেন একটা কাগজের মোড়ক। এর মধ্যে রয়েছে 4খানা কালো রঙের বড়ি। এই বড়ি খেলে পাখি হয়ে উড়ে যাওয়া যায়। বিশু নামে এক কাপড়ওয়ালির কাছ থেকে এগুলো সংগ্রহ করে রেখেছেন কাদম্বরী। কাপড় বেচতে আসে বটে, কিন্তু এই বিশু অনেক জুড়িবুটি, শিকড় বাকড়ের গুণ জানে। সে ঘুমের ওষুধ দেয়। একটু ঘুম, বেশি ঘুম, গহন ঘুম, মরণ ঘুম। এই গয়নার বাক্সের মধ্যেই সযত্নে রক্ষিত আছে 3খানি চিঠি। এর মধ্যে একখানি কাদম্বরী পেয়েছিলেন ধোপার কাছে কাচতে দেওয়ার আগে জ্যোতিরিন্দ্রনাথের এক জোব্বার পকেটে। অন্য দুটি এক বিশাল অভিধানের ভাঁজে। 3টি চিঠি একই মেইলি হস্তাক্ষরে লেখা, সম্বোধনে প্রাণাধিকেশু। তলায় কোনো নাম নেই। এ চিঠির কথা কাদম্বরী তাঁর সর্বগুণান্বিত, ব্যস্ত, বিখ্যাত স্বামীকে কখনো বলেননি। 3খানি চিঠি তিনি পড়লেন আবার। তাঁর ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগল। অতুজ্জ্বল হল 2 চক্ষু, সমস্ত রোমকূপে জ্বালার অনুভূতি। চিঠিগুলি মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি একসঙ্গে 4টি কালো বড়ি খেয়ে ফেললেন। জল পান করলেন 2 গেলাস। আহ, শান্তি, শান্তি। এখন আর একা একা যে কোনো জায়গায় যাওয়ার কোনো বাধা নেই। কোনো অবরোধের দেওয়াল আমাকে আর আটকাতে পারবে না। সব পথ আমার জন্য খোলা। পাখির ডানার মতন 2 হাত ছড়িয়ে তিনি দৌড়তে লাগলেন। সারা ঘরে ভাঙা কাঁচ তার পায়ে বিঁধে যাচ্ছে, কোনো খেয়াল নেই। তার মুখ হাসিতে উদ্ভাসিত। বিশু একটা মোটে পুরিয়া খেতে বলেছিল। 4টি খেয়ে শরীর কি হালকা লাগছে। পা দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে, তাতে যেন আলপনা আঁকা হয়ে যাচ্ছে সাদা মার্বেল পাথরে। কাদম্বরী আজ নাচছেন, কেউ কোনোদিন তার নাচ দেখেনি। খুলে ফেললেন শাড়ি, পরনে রইল শুধু সেমিজ। নাচতে নাচতে ছুঁড়ে ফেলতে লাগলেন হাতের কঙ্কন, গলার হার, কানের দুল, খোপার ফুল। গাইতে লাগলেন একটা গান, তা খুবই অস্পষ্ট, কথা বোঝাই যায় না। একটু ক্লান্ত হয়ে বসলেন একটা চেয়ারে। এ ঘরে একটি টেবিলও রয়েছে। জ্যোতিরিন্দ্রনাথ
অনেক সময় এখানে বসে লেখাপড়া করতেন। অনেক দিন বসেননি। এখনো কিছু কাগজপত্র ছড়ানো রয়েছে। কাদম্বরী ভ্রুকুঞ্চিত করে ভাবলেন যাবার আগে একটা চিঠি লিখে যাবেন। কিন্তু কাকে? রবিকে না স্বামীকে? স্বামী হয়তো একখানা চিঠি পাঠ করারও সময় পাবেন না। তবে রবিকে যে কত কথা বলার ছিল, রবি একসময় কত কথা বলেছে, তার উত্তর দেওয়া হয়নি। রবিকেই না হয়, না না, রবি তো আর আগের মতন নেই। আমার সর্বক্ষণের ছায়া সহচর্যে সে এখন অনেক দূরে সরে গেছে। সে এখন ভরা যুবক, বিবাহিত, বাইরের পৃথিবীর সঙ্গে যুক্ত। না, রবিকে আমি আর কাছে টানতে চাই না। টানতে গেলে ব্যথা পেতে হবে। রবি আর কিছুতেই যে আমার একার হবে না। গান শুনতে শুনতে মহেন্দ্রলাল এক দৃষ্টিতে রামকৃষ্ণের দিকে চেয়ে রইলেন। একসময় রামকৃষ্ণ বিছানা ছেড়ে নামলেন মেঝেতে, হাত তুললেন নাচের ভঙ্গিতে। অন্যদিন হলে মহেন্দ্রলাল প্রবল আপত্তি জানাতেন, সামান্য পরিশ্রমেই রোগ বেড়ে যাবার সম্ভাবনা। আজ কিন্তু কিছুই বললেন না। একটু নাচতে গিয়েই রামকৃষ্ণের ভাব সমাধি হল সামান্য সময়ের জন্য। ডাক্তারের চোখ দিয়ে জল গড়াচ্ছে, গলার কাছে যেন আটকে রয়েছে কিছু। তিনি রুমাল বার করে মুখ মুছলেন। স্বাভাবিক হয়ে রামকৃষ্ণ বললেন, ও কি গো, তুমি কাঁদছো নাকি? ভালো গান শুনলে আমার বুকের ভেতরটা মোচড়ায়। রামকৃষ্ণ ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কাছে এসে বললেন, তবে তো তোমার হয়ে এসেছে গো, তুমি মজেছো। আমায় থ্যাংক ইউ দাও। সে কথা কি তোমাকে মুখে বলতে হবে? আমি সামান্য ডাক্তার, তোমার কাছে এসে কত কি শিখলাম। সকলের কাছে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে এলেন মহেন্দ্রলাল। গিরিশও এলেন সঙ্গে সঙ্গে। উৎফুল্ল গলায় জিজ্ঞেস করলেন, আজ পরমহংসদেবকে কেমন দেখলেন? 75% বেটার, তাই না? মহেন্দ্রলাল গিরিশের কাঁধে হাত দিয়ে কয়েক মুহূর্ত চেয়ে রইলেন অপলক। তারপর আস্তে আস্তে বললেন, ভালো নয়, ভালো নয়, অবস্থা একেবারেই ভালো নয়। সে কি, আপনার সব সময় উল্টো কথা। এখন তো অন্য সব ওষুধ বাদ দিয়ে আপনার ওষুধই খাচ্ছেন উনি। কত চাঙ্গা হয়ে উঠেছেন। 2-4 দিনের মধ্যে রাস্তায় বেরোতে পারবেন, এই আমি বলে দিচ্ছি। তা যদি হয় আমি সবচেয়ে খুশি হব। কোন টানে বারবার ছুটে আসি তা বোঝো না? উইল পাওয়ার অ্যাপ্লাই করে দেখো যদি পারো। অন্যদিন মহেন্দ্রলাল সিঁড়ি দিয়ে সদর্পে দুবদাব করে নেমে যান। আজ এক পা করে নামলেন। চলে যেতে চান, কিন্তু পা সরছে না। একেবারে নিচে গিয়ে মুখ ফেরালেন। অদ্ভুত বিষাদ মাখা সেই মুখ। 2 দিন পরেই রামকৃষ্ণের মুখ দিয়ে আবার রক্ত উঠল। রোগ যন্ত্রণা অসম্ভব বেড়ে গেল। ছটফট করতে লাগলেন বিছানায়। এরকম শুরু হবার ঠিক আগে তিনি মাস্টারকে বলেছিলেন, এত অবতার করে অসুখটা বাড়িয়ে দিল। এ যেন নতুন বউয়ের ঘোমটা খুলে দেখানো। মাঝে বেশ সেরে এসেছিল, আবার রোগটা বেড়ে গেল। এখন গিরিশ হুজুগি করে ভালো হবার জন্য। এত বাড়িয়ে এখন কি আর হয়? একটু ভালো বোধ করলে তিনি শুধু নরেনকে ডেকে পাঠান। নরেনের সঙ্গে তাঁর গুজ্জ কথা হয়। নরেনের হাত ছুঁয়ে তিনি একবার বললেন, আজ যথা সর্বস্ব তোকে দিয়ে আমি ফকির হলুম। দেখ নরেন, তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি। নরেন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে তখনও ভাবছে, ইনি সত্যিকারের কে? রামকৃষ্ণ বারবার নিজের অবতারত্ব অস্বীকার করলেও এই সময়ে বললেন,
এখনো তোর জ্ঞান হলো না। সত্যি সত্যি বলছি, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রাম কৃষ্ণ। সুনীল গঙ্গোপাধ্যায়ের ধ্রুপদী রচনা প্রথম আলোর প্রথম পর্ব শেষ হয়েছিল বহু প্রশ্ন তুলে দিয়ে। প্রথম পর্বের শেষে কোনো এক অজানার পথে হারিয়ে গিয়েছিল এ কাহিনীর অন্যতমা নায়িকা ভূমিসুতা তার প্রেমিক ভরতকে একেবারে নিঃস্ব করে দিয়ে। ত্রিপুরার খামখেয়ালি রাজা বীরচন্দ্র মাণিক্য তার কলকাতার বালিগঞ্জের নতুন প্রাসাদ বাড়ি ছেড়ে আবার ত্রিপুরায় ফিরে গেলেন কিনা জানা যায়নি। ঠিক যেমন অজানা রয়ে গিয়েছে মহারাজের বিশ্বস্ত কর্মচারী শশীভূষণের পরিণতি। নটি বিনোদিনী কি সত্যিই একেবারে নিজেকে মুছে নিলেন রঙ্গমঞ্চ থেকে? তাকে ছাড়া গিরিশচন্দ্রের দলবল কি থিয়েটার চালিয়ে যেতে পারল? কেমন আছেন বাংলার গ্যারিক গিরিশ ঘোষ? কি করছেন বিজ্ঞানের সাধক যুক্তিবাদী ডাক্তার মহেন্দ্রলাল সরকার বা জগদীশচন্দ্র বসু? অবলার সঙ্গে তাঁর সম্পর্কের রসায়নই বা কেমন? প্রথম পর্বের শেষে পরমহংসের দেহরক্ষা হল, আমরা শুনেছি। কিন্তু কি হলো তাঁর দুরন্ত অথচ প্রতিভাবান একাদশ শিষ্যের, বিশেষত নরেন্দ্রনাথের, রামকৃষ্ণের লজ্জাবতী গ্রামীণ স্ত্রী শারদামণির, আর ঠাকুর বাড়ির বিরল প্রতিভারা সত্যেন্দ্রনাথ, তাঁর স্ত্রী জ্ঞানদানন্দিনী, ব্যবসায় চূড়ান্ত ব্যর্থ জ্যোতিরেন্দ্রনাথ, আর রবীন্দ্রনাথ। তিনি কি ভুলে যেতে পারলেন তার প্রাণ সখী নতুন বৌঠানকে? বাংলার নবজাগরণের এই আশ্চর্য কাহিনীর দ্বিতীয় ভাগ লিখতে বসে সুনীল এক লহমায় পেরিয়ে গেলেন প্রায় ৭ বছর। রামকৃষ্ণ পরমহংস চলে গিয়েছিলেন 1886 সালে। ওই কালবৃত্তেই শেষ হয়েছিল প্রথম আলোর প্রথম পর্ব। এবারে যবনিকা উঠছে 1893 সালে। রবীন্দ্রনাথ এখন জমিদারি দেখেন। দেবেন্দ্রনাথের মস্ত বলভরসার জায়গা তিনি। 3 সন্তানের বাবা। এখন তার প্রেরণা এমন একজন যে তাঁরই কোলে পিঠে মানুষ, তাঁর পরমাত্মীয়। সম্পূর্ণ বদল হয়েছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। বিদ্যাসাগর বা বঙ্কিমচন্দ্রের মতো করে ইংরেজদের এখন আর কেউ পশ্চিমে পরিত্রাতা হিসেবে দেখে না। ব্রিটিশ ঔপনিবেশিক চরিত্র এখন সবাই বোঝে। কেবল ভারতীয় কংগ্রেস এখন আবেদন নিবেদনের নীতি আঁকড়ে বসে বক্তৃতা দেওয়ায় মগ্ন। কিন্তু একটি তেজি বেগবান উল্টো চোরা স্রোত বইতে শুরু করেছে। মহারাষ্ট্রের ভূমিপুত্র বাল গঙ্গাধর তিলক তার অন্যতম হোতা। এখান থেকেই প্রথম আলোর দ্বিতীয় পর্বের বিস্তার, যা প্রথম পর্বের চেয়েও রোমহর্ষক। এক দুর্নিবার কাহিনী। মির্চি গল্প গোল্ডমাইনে আসছে প্রথম আলোর দ্বিতীয় খণ্ড।